আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশে ফিরে শেখ হাসিনাকে আত্মসমর্পণ করে প্রচলিত আইন অনুযায়ী জামিন চাইতে হবে এবং স্বাভাবিক ফৌজদারি কার্যবিধির প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। একটি ঘোষণা আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন, তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ রয়েছে। এবছরই বাংলাদেশে ফিরবেন তিনি। বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক রাখার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার বিএনপির হাতে বিচারের মুখোমুখি করার জন্য বিএনপির হাতে শেখ হাসিনাকে তুলে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য যা যা করেছে ভারত আজ সব কিছুই অস্বীকার করেছে, যে কারণেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে বাহিরের দেশে থাকার চাইতে নিজের দেশে জেলখানায় থাকা, মৃত্যুর দড়ি গলায় দেওয়াও অনেক ভালো। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানিয়েছেন এবং তিনি দেশে আসতে আইনি কোনো বাধা নেই এবং তার পক্ষ হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে আসেন তারপরে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কেমন হতে পারে এ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছেন, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নয়াদিল্লির রায়সিনা হিলের সাউথ ব্লকের কোনো এক গোপন, সুরক্ষিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে হয়তো ছড়ানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল মানচিত্র। সেই মানচিত্রের দিকে তাকালে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে প্রকৃতি বুঝিয়ে এক অদ্ভুত রসিকতা করেছে। মানচিত্রের ঠিক মাঝখানে 3 দিক থেকে বিশাল এক দানবের মতো ঘিরে আছে ভারত, যার কাছে আছে পারমাণবিক বোমা, লাখ লাখ নিয়মিত সেনা, অত্যাধুনিক সুখোই বা রাফাল ফাইটার জেট আর রাশিয়ার তৈরি ভয়ঙ্কর T-90 ট্যাঙ্ক। আর সেই দানবের ঠিক মুখের সামনে যেন গিলে খাওয়ার অপেক্ষায় পড়ে আছে ছোট্ট একটি ভূখণ্ড, আমাদের বাংলাদেশ। ভারতের নিউজ চ্যানেলের প্রাইম টাইম শোগুলোতে কিংবা দিল্লির কিছু উগ্র রাজনীতিবিদদের টেবিল টকে প্রায় এক ধরনের দাম্ভিক তর্জন গর্জন শোনা যায়। তারা হুঙ্কার ছাড়ে, চাইলে আমরা কয়েক ঘন্টার মধ্যে ঢাকাকে দখল করে নিতে পারি। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? গত 55 বছরে ভারত অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা সীমান্তে কাঁটাতার দিয়েছে, পানি আটকেছে, পৌঁছিনের চেষ্টা করেছে, মিডিয়াতে প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করার দুঃসাহস দেখানোর কথা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। কেন একটি পারমাণবিক পরাশক্তি কেন এই ছোট্ট বদ্বীপের সীমানায় এসে বারবার থমকে দাঁড়ায়? কেন তাদের সমস্ত আস্ফালন শুধু টিভির পর্দাতেই সীমাবদ্ধ থাকে? আজ ভূরাজনীতির এবং সামরিক রণকৌশলের এমন কিছু নিরেট, রূঢ় এবং রোমহর্ষক সত্য উন্মোচন করা হবে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই বিশ্লেষণ আপনার চেনা ভূরাজনৈতিক চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। শত্রু বাহিনীকে ধ্বংস করার বা পরাস্ত করার ক্ষমতা কিন্তু এই বদ্বীপের মানুষের
আজ বা কালকে তৈরি হয়নি। এই মাটির মানুষের ডিএনএতে খোদাই করা আছে পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের এক অমর ব্যাকরণ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই বাংলা জয় করতে এসে দিল্লির সুলতান থেকে শুরু করে প্রতাপশালী মুঘল সম্রাট সবার অবস্থাই হয়েছিল চরম শোচনীয়। বিখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানি এই বাংলাকে একটি বিশেষ এবং ভয়ঙ্কর উপাধি দিয়েছিলেন, আর তা হলো বুলগাপুর বা বিদ্রোহের নগরী। এর মানে কি? এর মানে হলো এই অঞ্চলের মানুষকে জোর করে বা অস্ত্রের ভয় দেখিয়ে কখনো দাস বানিয়ে রাখা যায় না। এখানকার মানুষ প্রাণ দিতেও জানে, আবার শত্রুর প্রাণ নিতেও জানে, কিন্তু কারো কাছে মাথা নোয়াতে জানে না। আর একটু পেছনের দিকে যাই। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন গোটা পৃথিবী জয় করতে করতে ভারতের দোরগোড়ায় এসে পৌঁছান, তখন এই বাংলার গন্ডারিয়ায় সাম্রাজ্যের ভয়ঙ্কর হস্তি বাহিনী আর অপরাজেয় যোদ্ধাদের বীরত্বের গল্প শুনে তার অপ্রতিরোধ্য গ্রিক বাহিনী ভয়ে কাঁপতে শুরু করেছিল। ফল কি হয়েছিল জানেন? পুরো বিশ্বকে পদানত করা আলেকজান্ডারকে বাংলার সীমানা থেকেই পিছু হটতে হয়েছিল। বাংলার এই ঐতিহাসিক এবং ভৌগোলিক সত্যটা আধুনিক যুগে সবচেয়ে ভালো বুঝেছিলেন ভারতের সর্বকালের সেরা সেনাপতি ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। সময়টা 1971 সালের এপ্রিল মাস। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানেকশকে ডেকে নির্দেশ দেন, যাও এখনই পূর্ব পাকিস্তানে আক্রমণ করো। কিন্তু দিল্লির সেই পরাক্রমশীল প্রধানমন্ত্রীকে সেদিন সোজাসুজি এবং মুখের উপর না বলে দিয়েছিলেন জেনারেল মানেকশ। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছিলেন, ম্যাডাম, এখন যদি বাংলায় সেনা পাঠাই তবে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলার প্রকৃতি আর বর্ষাকাল আমাদের পুরো বাহিনীকে জ্যান্ত কবর দিয়ে দেবে। ভারতের একজন সেনাপ্রধান কেন নিজের প্রধানমন্ত্রীকে এমন চরম সত্য বলতে বাধ্য হয়েছিলেন? কারণ তিনি জানতেন বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র আসলে একটি প্রাকৃতিক দুর্গ। ভারতের সাবেক মেজর জেনারেল টি.কে. পালিত তার বিখ্যাত বই লাইটেনিং ক্যাম্পেইনে বাংলাদেশের একটি দারুণ এবং নিখুঁত সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হলো ডিফারেন্টাস প্যারাডাইস বা রক্ষাকারীদের স্বর্গরাজ্য। এর সোজা অর্থ হলো এদেশের মাটি ও প্রকৃতি এমনভাবে তৈরি যা ঘরের মানুষকে দেয় সুরক্ষার এক নিশ্চিত ঢাল আর বাইরের শত্রুকে এনে দেয় নিশ্চিত মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ভারত যদি কখনো আধুনিক সমরাস্ত্র নিয়ে বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে তারা ঠিক কিসের মুখোমুখি হবে? তারা এখানে কোনো সমতল মরুভূমি বা ফাঁকা ময়দান পাবে না যেখানে ট্যাঙ্ক চালিয়ে ধুলো ওড়ানো যায়। তারা মুখোমুখি হবে 405টি নদ নদীর এক বিশাল ভয়ঙ্কর জালের। শুধু রাজধানী ঢাকার চারপাশেই প্রাকৃতিকভাবে ঘিরে রেখেছে তিনটি বড় নদী, আর দেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্তের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের খাড়া পাহাড় আর গভীর জঙ্গল, যা গেরিলা যুদ্ধের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। শত্রুপক্ষ যখন ভারী সাজোয়া যান আর ট্যাঙ্ক নিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক তখনই শুরু হবে প্রকৃতির আসল খেলা। বাংলাদেশের নিচু জমি, নরম কাদামাটি আর বিস্তীর্ণ হাওর, এই অঞ্চল যে কোনো সময় আধুনিক ট্যাঙ্কের জন্য একটি বিশাল ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপে পরিণত হবে। ট্যাঙ্কের চাকা আটকে যাবে কাদায়, ভারী অস্ত্রগুলো হয়ে পড়বে পুরোপুরিভাবে অকেজো। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি কালভার্ট পার হতে গিয়ে শত্রু বাহিনীকে শত শত লাশের পাহাড় গুঁড়তে হবে। কাগজে কলমে ভারতের বিশাল বাহিনী থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তিও কোনো অংশে কিন্তু কম নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশনের সমান এক সুপ্রশিক্ষিত ও আধুনিক বাহিনী মাতৃভূমির প্রতিরক্ষায় সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। কিন্তু এখানেই তো থ্রিলারের আসল টুইস্ট। এটি কি শুধু ফ্রন্টলাইন বা সম্মুখ ভাগের ডিফেন্স? বাংলাদেশের আসল শক্তি এবং ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি লুকিয়ে আছে আমাদের রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর কাছে। এই মুহূর্তে দেশে রয়েছে প্রায় 61 লক্ষ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য, যারা প্রত্যেকেই অস্ত্র চালানোয় দক্ষ এবং যুদ্ধের মৌলিক কৌশলে বেশ পারদর্শী। যুদ্ধের দামামা বাজলে 61 লাখের এই বিশাল ছায়াবাহিনী দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে, প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। আর এই বাইরে রয়েছে এই দেশের 18 কোটি সাধারণ মানুষ। ইতিহাস সাক্ষী, এদেশের মানুষ নিজেদের মধ্যে যতই কাদা ছোড়াছুড়ি বা রাজনৈতিক কোন্দল করুক না কেন, যখনই এই দেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসে, তখন তারা সব বিভেদ ভুলে এক হয়ে যায়। 18 কোটির এই জনবহুল দেশে, যেখানে প্রতিটি নাগরিক দেশপ্রেমে উদ্ধুত্ত, সেখানে কোনো বিদেশি শক্তি যদি একবার ঢুকেও পড়ে, তবে তার প্রতি পদক্ষেপে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়তে হবে। দর্শক, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিনি বাংলাদেশে ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতার মসনদে বসেছিল, যখন ক্ষমতা তার হাতে ছিল, তখন তিনি বাংলাদেশের চাইতে, বাংলাদেশের মানুষের চাইতে কিন্তু ভারতের পক্ষ হয়ে তিনি বেশি কাজ করেছেন। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি রাখতে তিনি কিন্তু বাংলাদেশের অবস্থা একেবারেই 12টা বাজিয়েছিল। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এতদিন ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না,
বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ভারতের দখলে চলে যেত এবং বাংলাদেশ একেবারেই কিন্তু জয় বাংলা হয়ে যেত। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ তাদের পিঠ যখন ওয়ালে ঠেকে গিয়েছিল, তখন কিন্তু তারা সর্বস্তরের মানুষ কিন্তু রাজপথে এই জুলাই গণঅভ্যুত্থানের যোগ দিয়ে কিন্তু তারা এই দেশকে স্বাধীন করেছে। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের না হয়ে, দেশের মানুষের না হয়ে তিনি ভারতের পক্ষ হয়ে কাজ করেছেন এবং এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো কিছুটা হলেও তিনি আশ করতে পেরেছেন যে তার ক্ষমতা হয়তো চিরদিন স্থায়ী থাকবে না, যে কোনো সময় তার এই ক্ষমতার গদি তিনি হারাতে পারেন। যে কারণেই তিনি এই ভারতকে টার্গেট করে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রেখে তিনি তার রাজনীতি ক্ষমতা বসে তিনি তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়েছেন, তখন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু বড় ধরনের বিপাকে পড়তে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যে কারণে ইতিমধ্যে বাংলাদেশের সাথে ভারতের সাথে কিন্তু ভালো কোনো ধরনের সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতার মসনদ দখল করার পরই তার প্রথমেই ভারতের সাথে একটা সম্পর্ক রাখার কথা ছিল, কিন্তু বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি কিন্তু চীনে সফরে গিয়েছেন, যা দেখে ইতিমধ্যে বড় ধরনের বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কারণে ইতিমধ্যে পুরোপুরিভাবে আশ করতে পেরেছেন যে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারতে জায়গা দেওয়া হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো সুসম্পর্ক রাখা সম্ভব নয়। যে কারণে ইতিমধ্যে ভারত আওয়ামী লীগের আমলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত ধরনের সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, সব কিছু ভুলে গিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার বিএনপির হাতে বিচারের মুখোমুখি করার জন্য তাকে তুলে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।